শুরুতে দেখা যায় গঙ্গা মেঘনাথের হাত দিয়ে অহনাকে সিঁদুর পরিয়ে দেয়। অহনা চিৎকার করে বলে, কি করলে তুমি এটা গঙ্গা? শয়তান মেয়ে একটা, এটা কিছুতেই হতে পারে না। এই বলে অহনা চিৎকার করে কাঁদতে থাকে পাগলের মতো। গঙ্গা অহনাকে বলে, ভবিষ্যতে আমার বরের দিকে যদি চোখ তুলে তাকাও তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম। আর এটা তো শুধু টেলার ছিল, সিনেমাটা তো এখনো বাকি আছে ম্যাডাম। কথাটা শুনেই তো অহনা রেগে গিয়ে গঙ্গাকে চড় মারতে যায়। তখনই গঙ্গা চিৎকার করে অহনার হাত ধরে বলল, আমার নাম গঙ্গা, কেউ নেয় না পাঙ্গা। অর্জুন তো তখন চুপ থাকতে না পেরে গঙ্গাকে বলে, এটা তুমি কি করলে গঙ্গা? এটা তো আমার অনেক আগেই করার ছিল স্যার। এখানে আপনি আর এক মুহূর্ত থাকবেন না, চলুন এখান থেকে। এই বলে গঙ্গা অর্জুনকে হাত ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। বাইরে এসে তো অর্জুন গঙ্গার উপরে রাগ দেখিয়ে বলে, এটা তুমি কি করলে গঙ্গা? ওটা আমার ভাই মেঘনাথ বলে ভিতরে যাওয়ার চেষ্টা করে। আর গঙ্গা আটকে বলে, আপনি যাবেন না স্যার, আপনাকে এখানে জোর করে ডেকে নিয়ে এসে আপনার ইচ্ছের বিরুদ্ধে ওরা জোর করে ষড়যন্ত্র করে আপনাকে দিয়ে সিঁদুর পরাতে চেয়েছিলেন। তারপর আপনার উপরে জোর করে ওরা সবকিছু করাবে। জানি আপনি আপনার কথা বিশ্বাস করবেন না স্যার, কিন্তু মেঘনাথ স্যার আর অহনা ম্যাডাম আপনার কখনোই ভালো চান না। অর্জুন তো চিৎকার করে করে বলে, তুমি জানো ভিতরে তুমি কি করে ফেলেছো? তুমি সরো সরো, আমি ভিতরে যেতেই হবে। গঙ্গা হাত জোর করে বলে, প্লিজ আপনি যাবেন না, আপনাকে মিথ্যা কথা বলে এখানে জোর করে আনা হয়েছে আপনাকে কোণ ঠাসা করার জন্য। ভিতরে গেলে আপনার বিপদ হতে পারে, প্লিজ স্যার যাবেন না দয়া করে। স্যার এখন বাড়িতে চলুন, আপনি নয় ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করে নেবেন আপনার কি করা উচিত। দিকে তো অহনা ওর বাবাকে ফোন করে বলে, বাবা তুমি এক্ষুনি একজন ডিভোর্স লয়ারের নাম্বার দাও এক্ষুনি, আমি তোমাকে পরে সবটা বলবো, তুমি এখন প্লিজ আমাকে নাম্বারটা পাঠাও। তখনই তো মেঘনাথ নাটক করে বলে, ডিভোর্স লয়ারের নাম্বার কি হবে? অহনা বলে, মানে এই সিঁদুর টিঁদুর পরিয়ে একটা ননসেন্স ব্যবহার করলো ওই মেয়েটা, আমি এখনো না ওই মেয়েটার অনাসৃষ্টিটা মেনে নিতে পারছি না। মেঘনাথ তো মনে মনে বলে, এটা হলে মন্দ হতো না, বেশ রাজার জামাই হওয়া যেত, কিন্তু এই মুহূর্তে বিয়েটা ভাঙতেই হবে, না হলে আমার কপালে অশেষ দুঃখ আছে। আসলে কি বলতো, গঙ্গা অর্জুনকে বশ করে ফেলেছে, তাই অর্জুন কোনো কথাই বললো না। ওনাদের তখন কাঁদতে কাঁদতে বলে, কি ভেবেছে ওই মেয়েটা আমাকে হারিয়েই দিল? এতে তো উল্টে ও আমার সুযোগ করে দিল খেলার, এবার তো আমি খেলবো বলেই ওখান থেকে অহনা বেরিয়ে যায়। আর মেঘনা তো অহনার পিছনে ছুটে ছুটে ডাকতে থাকে। কিন্তু যা তো মনে মনে বলে, মেয়েটা অনেকবার বেড়ে গেছে, বাড়িতে গিয়ে এর একটা হিস্তনেস্ত করবো আমি। বাড়িতে ঢুকেই তো গঙ্গা গঙ্গা করে চিৎকার করে, আমি আজকে এই মেয়েটার একটা ব্যবস্থা করেই ছাড়বো। হঠাৎ তো অর্জুনের যে চিৎকার করে বলে, দাঁড়াও ছোট বৌমা, গঙ্গার সাথে কথা বলার আগে আমার তোমার সাথে অনেক কথা আছে। তুমি কিভাবে এরকম একটা ঘটনা ঘটাতে চাইলে? তুমি অর্জুনকে মিথ্যে বলে মন্দিরে ডেকে নিয়ে গিয়ে অহনার সাথে বিয়ে দিতে চাইলে, ছি ছি ছি। তখন তো বাড়ির সকলে মিলে অর্জুনের মাকে যা নয় তাই বলতে থাকে। আর অর্জুনের মা বলে, বুঝেছি, তার মানে ওই গঙ্গা বাড়িতে ফিরেই তোমাদের কানে ঢেলে দিয়েছে, আর তোমরা সেই গল্পটা মেনেও নিয়েছো, তাই তো? কোথায় গেল গঙ্গা? ও কি বলেছে ও মন্দিরে গিয়ে কি করেছে? গঙ্গা এসে বলে, বলেছি তো ম্যাডাম, গহনা ম্যাডাম অন্যের বরের ওপর নজর দিচ্ছিলেন, তাই তো বিয়েটা দিয়েই দিলাম। মেঘনাথ স্যারও আইবুড়ো আর অহনা ম্যাডামও আইবুড়ো, তার মানে আমি দোষটা কোথায় করলাম বলুন তো ম্যাডাম? এত বড় একটা ষড়যন্ত্র করলেন, তার কোনো শাস্তি হবে না? এটা হয় নাকি? ওই তো অর্জুনের জেঠু অর্জুনের মাকে বলে, কি হলো ছোট বৌমা, উত্তরটা দাও, এটা তো পুলিশ বাড়ি, এখানে তো বেআইনি কোনো কাজ করা যায় না, সেটা তুমি জানো না? সিন্ধু যত চিৎকার করে বলে, বারবার ষড়যন্ত্র কথাটা বলা হচ্ছে কেন দাদা, একটু আমাকে বলবে? বলছি তো, গঙ্গা নিজের মতো করে পুরো ঘটনাটা বলেছে, আগে থেকে বাড়িতে এসে আপনাদের কান ভরেছে, হবেই তো, একটা বস্তির মেয়ের কাছ থেকে আর কি বা আশা করা যায়? অর্জুনের বাবা বলে, সিন্ধুজা তুমি এসব কি বলছো বলো তো? আমাদের বাড়িতে কেউ দুটো বিয়ে করেছে? যখন একজন স্ত্রী আছে তখন কিভাবে হয়? এই কালচারটা তো তোমরাই আনছো, তুমি, অহনা আর মেঘনাথ। আর গঙ্গার ব্যাকগ্রাউন্ড তুমি খুঁজছো, কনস্পিরেসিটা তো তোমরাই করেছো। কোনো কনস্পিরেসি হয়নি, আমরা তো মন্দিরে গেছিলাম, এখানে গিয়ে অহনা ইমোশনালি মেন্টাল হয়ে পড়েন, ভেঙে পড়েছিল খুব। এটা তো কোনো অস্বাভাবিক নয়, কারণ অর্জুন ভালোবাসে অহনাকে, আর অহনাও ভালোবাসে অর্জুনকে। আর অহনার সামনে অর্জুন দায়িত্ব পালন করার জন্য সারাক্ষণ গঙ্গাকে নিয়েই ব্যস্ত। নতুন প্রজেক্ট নিয়েছে না, নতুন প্রজেক্ট হলো গঙ্গা, পিঠে করে মানুষ করছে গঙ্গাকে, সেটা অহনা সহ্য করতে পারছে না। আমার সিম্প্যাথি আছে অহনার ওপর। ঘটনাচক্রে অহনা অর্জুনকে ফোন করে ডেকে নিয়েছিল ওখানে, আর বিয়ে করার জেদ ধরে বসেছিল। এই মেয়েটা মানসিকভাবে দুর্বল, তারপরে যদি নার্ভাস ডাউন হতো তখন আমি কি করতাম? বলে ওর কোনো রাইড হয়নি যে মেঘনাথের হাত দিয়ে অহনার মাথায় সিঁদুর পরিয়ে দেওয়ার। গঙ্গা হাত জোর করে বলে, কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু গঙ্গারও তো একটা অধিকার আছে আমার বরকে রক্ষা করার, আর মা
কালীর কাছ থেকে আমি ওই ইশারা পেয়েছিলাম যে আমার বরকে আমি রক্ষা করব। আপনি বলছেন এই ঘটনাটা ষড়যন্ত্র নয়, আমি মেনেই নিলাম। তাহলে অহনা ম্যাডাম বইয়ের সাজে অর্জুন স্যারের হাত থেকে সিঁদুর পরতে চাইলেন কেন? এত সাজগোজ কোথা থেকে? কিন্তু এখন আপনি বলতেই পারেন যে অহনা ম্যাডাম মন্দির থেকে একটা শাড়ি কিনে পরে নিয়েছিলেন, এটাও আমি মেনে নিলাম। কিন্তু গয়নাগাটি মালা সেগুলোও কি মন্দির থেকে দিয়েছে নাকি? কিন্তু আপনি বলছেন আপনারা আগের থেকে কিচ্ছু করেননি, মানে হঠাৎ করে মন্দিরে গেলেন অহনা ম্যাডাম আর সেখানে গিয়েই দুঃখী হয়ে গেলেন, তাই তো? তখনই তো জেঠু অর্জুনকে এসে বলে, কি হলো অর্জুন, তুই এক কোণে দাঁড়িয়ে আছিস কেন? তুই মুখ খোল। এটা কি আগের থেকে কোনো প্রি প্ল্যান ছিল নাকি সবই ষড়যন্ত্র? অর্জুন বলে, জেঠু প্লিজ এগুলো ছাড়ো। জেঠু তো রেগে চিৎকার করে বলে, না ছাড়বো না, এর সাথে গঙ্গা জড়িত। আমাদের বাড়ির বইয়ের অসম্মান আমি মেনে নেব না, তাই তো তোকে বলছি তুই মুখ খোল, কথা বল। অর্জুন বলে, কেন জেঠু আমার মুখ থেকে সবটা বলাতে চাইছো? সবটাই তো পুরো প্রি প্ল্যান ছিল। সবচেয়ে দুঃখের বিষয় এটা যে অহনার প্ল্যানের মধ্যে মাও জড়িয়েছিল, কিন্তু সেটা জানি না কেন। এদিকে সিন্ধুজা তো গঙ্গার ওপর প্রচন্ড রেগে গিয়ে বলে, এর ফল একদিন বুঝবে, এ বাড়ির লোকরা সেদিন বুঝবে। বলেই ওখান থেকে চলে যায়। অর্জুনের বাবাকে এসে বলে, ভাস্কর তুই ছোট বৌমার সঙ্গে একবার কথা বল, এর জন্য অর্জুনের জীবনটা ছাড়খাড় হয়ে যেতে পারতো। করে থাকিস না, যা গিয়ে কথা বল। ওখান থেকে সবাই সবার মতো চলে যায়। অর্জুন মনে মনে ভাবলাম একটা সুযোগ এসেছে, মা বিপদের সময় আমাকে ডেকেছে, একটা কার্ড হয়তো এবার খুলবে। মা আমার উপর সদয় হয়েছে বুঝি, কিন্তু না অর্জুন চ্যাটার্জি, তোমার কপালটাই খারাপ। মায়ের ভালোবাসা তুমি কখনোই পাবে না। এদিকে গঙ্গা মনে মনে বলে, আজকে স্যারের খুব কষ্ট হয়েছে, হাজার হলেও ওর স্যারের মা তো, সৎ মা হলেও সে তো মা। ছেলের পিছনে যদি এরকম সারাক্ষণ কাঠিবাজি করে তাহলে ছেলের কেমন লাগে? সত্যি আজকের বাবার একটা ডোজ দেওয়া উচিত ওই ম্যাডামকে। হঠাৎ তো ভাস্কর ঘরের মধ্যে এসে সিন্ধুজাকে চিৎকার করে বকাবকি করতে থাকে যে, সিন্ধুজা কি হলো তোমার বলো তো? তুমি তো অর্জুনের ভালো মন্দ কখনো চাওনি আর কোনোদিন মাথাও ঘামাওনি, তাহলে হঠাৎ করে আজকে বিয়ে দিতে চলে গেলে? তুমি এটা কেন করলে সিন্ধুজা? সিন্ধুজা তো চিৎকার করে বলে, কারণ আমি অর্জুনকে সহ্য করতে পারি না, ওকে দেখলে আমার পুরনো শত্রুতার কথা মনে ওঠে। কিন্তু যেটা 30 বছর আগে ঘটেছিল সেই ঘটনাটা আজও তোমার মনে আঘাত করে? হ্যাঁ ভাস্কর, করে। আমি চাইনি অর্জুন আমার চোখের সামনে থাকুক, কিন্তু তুমি জোর করেছিলে বলে অর্জুনের থাকাটা আমার মেনে নিতে হয়েছে। না, আমাকে বলেছিল যে বিয়ের পরে অর্জুনকে বাড়ির থেকে নিয়ে চলে যাবে, শর্ত দিয়েছিলাম আমি, অহনা সেটা মেনেও নিয়েছিল, তাই এই বিয়েতে আমি যোগ দিয়েছিলাম। অর্জুন এইটুকু বয়স থেকে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকতো। এইটুকু বয়সে তার নিজের মাকে হারিয়েছিল। সিন্ধুজা, অর্জুনের মতো ছেলে যে কোনো মাই যদি পেত বুকে করে আগলে রাখতো, কিন্তু না, তুমি সেটা করবে না। সেই পুরনো রাগ তুমি পুষে রাখবে, এই রাগে তুমি নিজে জ্বলে পুড়ে মরবে আর ছেলেটাকেও বিষিয়ে মারবে। সিন্ধুজা তো চিৎকার করে বলে, দোহাই তোমার, তুমি অর্জুনের হয়ে কোনো কিছু বলতে এসো না আমাকে, আমি অর্জুনকে একদম সহ্য করতেই পারি না। অর্জুন যদি এই বাড়ি থেকে সত্যিই বিদায় হতো তাহলে আমি অনেক মুক্তি পেতাম। এই নিয়ে দুজনের ঝামেলা শুরু করে। এদিকে তো গঙ্গা আড়াল থেকে সবটা শুনে মনে মনে বলে, আমি তো জানতাম রৌনক দাদাবাবুর কারণে স্যারকে পছন্দ করেন না, এখন তো জানলাম পুরনো কোনো রাগ আছে। এই রাগের কথাটা আমি যদি বাড়ির কাউকে জিজ্ঞেস করি সে তো ভালো মনেই নেবে না। জানতেই হবে কেন বড় ম্যাডাম স্যানিটাইজার বাবুর ওপর এত রাগ, কেন এত অপছন্দ করেন, তাই জন্যই কি স্যার এত কষ্ট পান? গঙ্গা আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দেবে স্যার। এদিকে তো অর্জুন ঘরের মধ্যে বসে একা একা বলতে থাকে, এত বড় কনস্পিরেসি করলো আমার সঙ্গে অহনা, ও তো জানে আমি ওকে ভালোবাসি, একটুও সহ্য করতে পারলো না আমাকে। হঠাৎ তো মেঘনাদ অর্জুনকে ফোন করে বলে, অহনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, বুঝতে পেরেছিস? আমার কাছে এক্ষুনি খবর এলো, সবকিছু আমি তোকে ডিটেলসে বলছি ভাই। গঙ্গা তোকে নিয়ে বেরিয়ে গেল ভাই, তারপর মেজজেটিও চলে গেল, তারপর আমি চারিদিক খুঁজে দেখলাম অহনা কোথাও নেই, তারপর খবর এলো তুই চলে আয় শিগগির ভাই, আমার খুব টেনশন হচ্ছে। অর্জুন তো ঘাবড়ে গিয়ে বলে, তুই ওকে একা ছাড়লি কেন ভাই? তুই লোকেশনটা পাঠা, আমি এক্ষুনি যাচ্ছি ওখানে। তাড়াহুড়ো করে অর্জুন তো ঘর থেকে বেরোবার সময় গঙ্গার সঙ্গে হাক্কা খায়, গঙ্গাকে বকাবকি করে, বলে স্যার এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? অর্জুন বলে, অহনাকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। তখনই মেঘনাথ লোকেশনটা পাঠায়। অর্জুন বলে, মেঘনাথ লোকেশন পাঠিয়ে দিয়েছে, আমি বেরোচ্ছি বর্দা ভাই, বলেই ওখান থেকে বেরিয়ে যায় অর্জুন। গঙ্গা তো বর্দাকে বলে, বর্দা ভাই অহনা ম্যাডামের সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যখন বিয়েটা হয়ে গেল না তখন ম্যাডাম সুইসাইডের নাটক করছিল, তারপরে শয়তানি করে বিয়ে করার চেষ্টা করলো, সেটাও যখন হলো না আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আচ্ছা বর্দা, এই অ্যাক্সিডেন্টটাও মিছিমিছি নয় তো? আমি বলতে চাইছি বর্দা, আমি স্যারের সঙ্গে একবার যাই। এই বলে গঙ্গা চিৎকার করে স্যার বলে ছুটে ডেকে চলে গেল। অর্জুনের গাড়ির সামনে এসে বলে, স্যার দাঁড়ান প্লিজ, আমি আপনার সঙ্গে যেতে চাই ওই অ্যাক্সিডেন্টের জায়গায়। অর্জুন বলে, না, তুমি ওখানে গিয়ে কি করবে? তুমি ডাক্তার না পুলিশ, তুমি ওখানে যাবে কেন? আমি শুধুমাত্র আপনার পাশে থাকতে চাই, ব্যাস, আর কিছু চাই না। মনে মনে বলে, বলতে তো আর পারছি না, কি সন্দেহ আসছে মনের মধ্যে।